বলি, আর কতক্ষণ খেলা করবে ছেলে মেয়েদের সাথে? ছেলে মেয়েদের সাথে সাথে তুমিও কি ছোট বাচ্চা হয়ে গেলে নাকি? ওদিকে হাটের যে সময় হয়ে এসেছে, হাটে যাবে না ফসল বিক্রি করতে? আরে যাবো তো, যাবো গিন্নি, যাবো। হ্যাঁ, আরে আজকে তো আমার খুশির দিন। আমার ফসলগুলো খুব ভালো হয়েছে। এবার ভালো টাকা উপার্জন করতে পারবো গো গিন্নি। এই দেখবে, তারপর তোমাকে আমি নতুন শাড়ি আর গয়না গড়িয়ে দেব। তার জন্য আগে তোমাকে হাটে যেতে হবে, ভালোভাবে ফসলগুলো বিক্রি করতে হবে। দুটো খেয়ে তারপর হাটে চলে যেও। আরে হাটের সময় কি চলে যাচ্ছে নাকি? ছেলে মেয়ে দুটোর সাথে একটু খেলা করছি, তাও করতে দেবে না। আর ঠিক আছে, চলো গিয়ে খাবার তৈরি করো, আমি বাচ্চাদের নিয়ে আসছি। ঠিক আছে, আমি যাচ্ছি, দেরি করো না যেন। আর একবারও যেন বলতে না হয়, তাহলে তোমাদের সবার কপালে কিন্তু শনি আছে। বলতে হবে না, বলতে হবে না, আমি এক্ষুনি আসছি। আরে হাটেও তো যেতে হবে, হাট থেকে ফিরে না হয় আবার একটু খেলাধুলা করব, কেমন? ভাবলাম কি আর হলো কি গিন্নি, এবার কি হবে বলো তো আমাদের? আমি ভেবেছি আমাদের ফসলগুলো ভালো হয়েছে, এবার ঘরের কাজ ধরবো, ছেলে মেয়েদের পড়াশোনার খরচটা চলে যাবে, কিন্তু এই হলোটা কি? কি আর করব বলো, কিছুই তো আর আমাদের হাতে নেই, সবকিছুই ওপরওয়ালার হাতে। আমাদের কপালে যা ছিল ততটুকুই আমরা পেয়েছি, এর এক কানা করিও বেশি পাইনি। তাই বলে এত কম? এত টাকা আমাদের কদিন চলবে বলো তো? বাচ্চাদের কোনো শখ তো পূরণ করতে পারবোই না, তোমার কথা তো বাদই দিলাম। আরে আমার কথা এত ভাবতে হবে না গো, তুমি বরং বাচ্চাদের কথা ভাবো। ফসল খারাপ হয়েছে তাতে কি হয়েছে? তুমি এমন কথা বলছো, আর কয়েকদিন পরে রান্নাঘরে রান্না করতে গেলেই টের পাবে যে আমি এখন কেন এমন করছি। রান্নার জন্য কিচ্ছুটি পাবে না গো। শোনো, ওপরওয়ালা যখন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, তখন আমাদের খাবারের ব্যবস্থা তিনি নিজেই করে দেবেন। এসব নিয়ে আমি চিন্তা করছি না বাপু। কেন যে আমি তোমাকে বিয়ে করে ঘরে আনলাম, সারা জীবন শুধু দুঃখই পেয়ে গেলাম। এখানে দুঃখের কি আছে শুনি? আমি তোমার ঘরে সুখেই আছি, টাকা পয়সা না থাকলেও এখানে সুখের সীমা নেই। তুমি এসব নিয়ে চিন্তা করো না তো, সবকিছু আমার হাতে ছেড়ে দাও। তুমি রোজগার করার চেষ্টা করো, আমি সংসার ঠিক সামলে নেব। আর ছেলে মেয়ে দুটো, ওদেরকে কি জবাব দেবো বলো তো? ওরা যথেষ্ট ভালো ছেলে মেয়ে, আমাদের খারাপ অবস্থা ওরা নিশ্চয়ই বুঝবে, তাই অন্যায় আবদার করার কোনো প্রশ্নই ওঠে না। তোমার উপরই ভরসা করলাম গিন্নি, তুমি দেখে নিও, আমাদের একটা সময় ভালো দিন আসবে, বুঝলে? অরুণটা বেশ বার বেড়েছে, এবার ওকে এমন শাস্তি দেওয়া প্রয়োজন যাতে একদম গ্রাম ছেড়েই ও চলে যায়। ওকে গ্রামে দেখতে আমার আর সহ্য হচ্ছে না। আর বলো না কাকা, আমি এমন একটা লোককে বন্ধু বানিয়েছি যে বন্ধু নামে কলঙ্ক। সারা জীবন আমাকে ছোট করেছে, সবার সামনে কোনো ভালো কাজ করলে সেটার সমস্ত কৃতিত্ব নিজেই নিয়েছে। আমি সবার সামনে ছোট হয়েছি। তুমি তো দেরি করে ফেলেছ, তোমার উচিত ছিল আরো আগেই এর বদলা নেওয়া। তুমি তো তখন নাওনি। আমি একা তো বদলা নিতে পারতাম না, তাছাড়া এই গ্রামের সবাই অরুণকে ভালোবাসে। আপনাকে পেয়েছি বলেই আমি এই সাহসটা পেয়েছি। তাহলে তুমি বলো এখন কি করা যায়, ওকে কিভাবে ফাঁসানো যায় বলো তো? আমি তো কোনো সিদ্ধান্তই নিতে পারছি না, শুধু আমি চাই ওর ডানা দুটো একটু কেটে দিতে, ওর সুখের সংসার তছনছ করে দেব আমি। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আরে আমরা যদি ওর ওপরে অভিযোগ তুলি যে ও সরকারি জমি হাতিয়ে নিয়েছে, তাহলে কিন্তু ওর উপরে মামলা আসতে পারে। ঠিক বলেছ কাকা, এরপর যদি আমরা এর কোনো প্রমাণ দিতে পারি তাহলেই হলো। এই মামলায় অরুণ ভেসে যাবে, তারপর জেল হবে। তাহলে আর কি, চলো আর দেরি করে লাভ নেই। কালকে অথবা পরশু বাজারে অরুণকে পেলেই আমি অভিযোগ তুলব, তুমিও আমার সাথে থেকো। কিন্তু আমি তো ওর বন্ধু মানুষ, আমি যদি এসব কথা বলি তাহলে তো ও ক্ষেপে যাবে। আমি না হয় আড়ালি রইলাম, তুমি একাই বলো। আরে বুদ্ধুরাম, তুমি যদি নিজেই বলো তাহলে লোকজন আরো বেশি বিশ্বাস করতে শুরু করবে, কারণ তুমি ওর বন্ধু। তাছাড়া আমার একার কথায় গ্রামবাসীরা মানবে না, তাই না? ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। শুনলে ভাই, অরুণ দাদা কি কথা, মানে অরুণ দাদার কি অবস্থা হয়েছে? এখন এই গ্রামের সব থেকে বেশি ফসল ফলিয়েছিল অরুণ দাদা, ফসলগুলো বেশ ভালোই হয়েছে। সবাই এবার আশা করেছিল অরুণ দাদা এবার ভালো টাকা উপার্জন করবে, কিন্তু হলোটা কি? কি আর হবে, যা হবার তাই হয়েছে। এবার ফসলের দাম এত কম কেন সেটাই তো বুঝতে পারছি না। অরুণ দাদার অনেকটা ক্ষতি হয়ে গেল তো।
অরুণ দাদা এতদিন খুব লাফিয়েছিল, কত করে বলতো এই করবে সেই করবে, আর এখন সংসার চালানোই দায় হয়ে যাবে। ওই কটা টাকায় কতদিন সংসার চলবে কে জানে। এই সংসারের কথা না হয় বাদ দিলাম, ছেলে মেয়ে দুটোকে পড়াশোনা করাচ্ছে। এই গ্রামে এমন কোনো মানুষ আছে যার তার ছেলে মেয়েদের পড়াশোনা শেখাচ্ছে? আর পড়াশোনা, গরিবদের আবার পড়াশোনা হয় নাকি? দেখবে দুদিন পরেই ওদের লেখাপড়া সব বন্ধ হয়ে গেছে, সংসার চালাতে পারবে না, আবার লেখাপড়া যত সব। আমিও তো সেই কথাই বলছি, পেটে যদি দানা পানিও না পড়ে তাহলে পড়ালেখা করব কিভাবে? আর পড়ালেখার জন্যও তো বাড়তি খরচ রয়েছে। তবে আমার মনে হয় অরুণ দাদা এত সহজে হাল ছেড়ে দেবে না। ছেলে মেয়ে দুটো পড়ালেখা করিয়ে মানুষ করবে, এটাই তার স্বপ্ন। অন্য কাজবাজ করে হয়তো কোনো টাকা উপার্জন করতে পারে, তবে ফসলের দিক থেকে সমস্ত আশা নিরাশায় পরিণত হলো। আমাদের আর কি, আমরা তো আর ফসল ফলাই না, কাজ করি, পয়সা কামাই, তা দিয়ে সংসার চালাই। ওদেরটা ওরা বুঝুক, আমাদের কি? ঠিক কথাই বলেছ, আমরা এসব ভেবে কি করব? আমাদের তো শুধু দেখতে হবে পরবর্তীতে কি হয়। কিরে অরুণ, তুই তো দেখছি ভালোই ঘুরে ঘুরে বেড়াচ্ছিস। সরকারি জায়গা জমি হাতিয়ে নিতে কেমন লাগে? মানে এসবের কি মানে? এসব আবার কি কথা বলছো? মাথা খারাপ হয়ে গেছে নাকি? সরকারি জায়গা হাতিয়ে নেওয়া এসব কি? কিছুই বুঝতে পারছিস না বুঝি? এই যে তুই সরকারি জায়গা হাতিয়ে নিয়েছিস, তা তো গ্রামের কেউ এখন জানেই না। তবে আমি জেনে গেছি, এবার আর তোর নিস্তার নেই। তুমি জেনে গেছো মানে? আমি তো কোনো সরকারি জায়গা জমির ব্যাপারে কিছুই জানি না। আমার বাবু এত জায়গা জমির দরকার নেই, আমার কিছুটা জমি আছে, তাতে একটু ঘর করেছি আর বাকিটাতে ফসল ফলিয়েছি। আমার আর জায়গা কোথায়? তুই যে জায়গাটায় ঘর তুলেছিস আর ফসল ফলাচ্ছিস, ওগুলো সব সরকারি জায়গা। সরকারি জায়গা হাতিয়ে নিয়েছিস তুই, তোর নামে মামলা করা হবে এখন। আশ্চর্য, ওই জায়গাগুলো আমার পৈতৃক জায়গা। আমার বাবা মারা যাওয়ার সময় ওই জায়গাগুলো আমার নামে করে দিয়ে গেছে। এরপর তো আমি এই গ্রামের জায়গা জমি নিয়ে আর কোনো কাহিনী করিনি। চুপ কর তুই। বিক্রম, তুই কিছু বলছিস না কেন? তুই বল, তুই কি জানিস? বিক্রম আবার কি বলবে? আর বিক্রম তো সবকিছুই জানে। আমি জানি তো, এই সব জায়গা জমি সরকারি জমি, সব জায়গা ওর নিজে হাতিয়ে নিয়ে সেখানে ফসল ফলাচ্ছে, বসবাস করছে। বিক্রম, এসব কি কথা বলছিস? তুই আমার বন্ধু হয়ে তুই এসব কথা বলতে পারলি? আমার নামে মিথ্যে অভিযোগ এনে তোর কি লাভ? আমি তোর কি ক্ষতি করেছি? দেখ অরুণ, বিক্রম একদম মিথ্যে কথা বলছে না। বিক্রম ছোটবেলা থেকেই তোর বন্ধু, তোর সমস্ত কিছু বিক্রম জানে, তাই তো বিক্রম সঠিক কথাই বলতে পারছে। তোমরা সবাই পাগল হয়ে গেছো, সবাই আমার নামে মিথ্যে অভিযোগ করছো। এগুলো ঠিক নয়, আমি এসব কিছু করিনি। তুই করেছিস কিনা সেটা না হয় মামলার পরেই বোঝা যাবে। বিক্রম, চল। হায় হায় রে, এ আবার কোন বিপদ আমাদের দিকে ধেয়ে আসছে? আমরা তো কোনোদিন কারো কোনো ক্ষতি করিনি গো, অথচ মানুষজন আমাদের পেছনে লেগে আছে। আমরা এখন কি করব? গিন্নি, তুমি এভাবে কান্নাকাটি করো না তো। আমার কিচ্ছু হয়নি, শুধু বুকের বাঁ পাশটা একটু ব্যথা করছে। আমি ঠিক হয়ে যাব। ওরা এমন কেন করলো বলো তো? আমাদের সাথে ওদের শত্রুতা কিসের? আমাদের কি এভাবে বিপদে ফেলে ওরা কি লাভ পাবে? তাছাড়া অভিলাষ কাকুকে আমরা সব সময় সম্মান করেছি, তিনি হঠাৎ করে এমন করবে কেন? তুমি অভিলাষ বাবুর কথা বলছো? এদিকে আমার ছোটবেলার বন্ধু বিক্রম আমার সাথে বেইমানি করলো। ছোটবেলায় কত আমাদের বাড়িতে থেকে খেয়েছে, অথচ এখন কিছু মনে নাই। সবকিছু ভুলে গিয়েও আমার দিকে আঙুল তুলছে। বিক্রম এমন কাজ করতে পারে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমারও তো বিশ্বাস হচ্ছে না গিন্নি। আজকে এই যে আমি অসুস্থ হয়ে পড়েছি, তার জন্য ওই বিক্রমই দায়ী। আমার উপরে অভিযোগ তোলার আমি যতটা কষ্ট পেয়েছি, তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি আমার বন্ধুর বিশ্বাসঘাতকতা এবং মিথ্যে কথা এভাবে বলে দিল কিভাবে। তুমি চিন্তা করো না গো, ওদের কোনোদিন ভালো হবে না, তুমি দেখে নিও। ওপরওয়ালা ওদেরকে পথে পথে ভিক্ষে করাবে। এভাবে বলো না গিন্নি, শত হলেও ও আমার বন্ধু। ছোটবেলায় একসাথে বড় হয়েছি, আমি ওকে কোনো অভিশাপ দিতে পারবো না। তাহলে ওর আর আমার মধ্যে কোনো পার্থক্যই থাকবে না। ঠিক আছে, তুমি শুয়ে থাকো, আমি দেখছি খাবারের কি ব্যবস্থা করা যায়। কিরে, তোর মন খারাপ নাকি? তুই এইভাবে পুকুর পাড়ে এসে বসে আছিস কেন? আজকে খেলবি না? চল আমরা দুজনে খেলি।
না গো দাদা, আজকে খেলতে ইচ্ছে করছে না। বাবার শরীরটা খারাপ, আমাদের সাথে আজকে কে খেলবে? বাবার শরীর খারাপ বলে তোর মন খারাপ হচ্ছে, তাই তো? চিন্তা করিস না, বাবা খুব দ্রুত সুস্থ হয়ে যাবে, আবার আমাদের সাথে খেলা করবে। তা তো বুঝলাম, কিন্তু সারা গ্রামে বাবাকে নিয়ে নানা রকমের মিথ্যে রটনা রটে গেছে। সবাই বাবার নামে খারাপ বলছে। আমাদের বাবা কি সত্যিই খারাপ? না রে, আমাদের বাবা খারাপ নয়, আমাদের বাবা অনেক ভালো, পৃথিবীর শ্রেষ্ঠ বাবা আমাদের। তাহলে লোকজন খারাপ বলছে কেন? আমার বাবা কি করেছে? আমাদের বাবা কিছু করেনি, কিছু মানুষ আমাদের পেছনে লেগে বাবার নামে বদনাম রটানোর চেষ্টা করছে শুধু। দাদা, তুই তো অনেক কিছু পারিস, তাহলে তুই কি পারিস না আমার বাবাকে নির্দোষ প্রমাণ করতে? আমার বাবাকে যে সবাই খারাপ বলছে, আমার একটুও ভালো লাগছে না রে। তুই চিন্তা করিস না গুড়িয়া, আমি বড় হয়ে বাবার সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেব। যারা যারা বাবাকে অপমান করছে তাদেরকে আমি দেখে নেব। তাহলে তুই বড় হয়ে পুলিশ হবি, তারপর যারা যারা আমাদের ক্ষতি করার চেষ্টা করছে তাদেরকে ধরে নিয়ে যাবি। ঠিক আছে, তোর কথাই হবে। এখন চল, এখানে মন খারাপ করে বসে থাকিস না, আমরা দুজনেই খেলা করি। বাবা যদি সুস্থ হয়ে আমাদের মন খারাপ অবস্থায় দেখে তাহলে আরো কষ্ট পাবে। না না, আমি বাবাকে আর কষ্ট দিতে চাই না। ঠিক আছে, চল তুই আর আমি খেলা করি। বাবা সুস্থ হলে আবার আমাদের মাঝে ফিরে আসবে। আমার তো মনে হয় অরুণ দাদা এমন ধরনের কোনো কাজই করেনি। ছোটবেলা থেকে তো দেখে আসছি এই জায়গাগুলো অরুণ দাদার, তো এটা আবার সরকারি জায়গা কিভাবে হলো? কি জানি, হতেও তো পারে। আমরা জন্মেছি আর কদিন হলো, তার আগেই তো অবিলাস কাকু জন্মেছে, হয়তো তিনি কিছু জানেন। না রে না, এই জায়গার আগের মালিকানা ছিল অরুণ দাদার বাবা। তার বাবা মারা যাওয়ার সময় অরুণ দাদাকে সমস্ত জায়গা জমি লিখে দিয়ে গেছে। তাহলে এটা সরকারি জায়গা হলোই হয়। তাহলে তো মনে হয় সবকিছুই মিথ্যে সাজানো নাটক। আমারও তেমনই মনে হয়, কারণ অবিলাস কাকু সারা সময় অরুণ দাদাকে নিয়ে পড়ে থাকে, সব সময় চেষ্টা করে অরুণ দাদার ক্ষতি করবার। এবারও তাই মনে হচ্ছে। কিন্তু বিক্রম যে বলল, বিক্রমের কথা তো আর ফেলে দেওয়ার মতো নয়। বিক্রম তো সেই ছোটবেলা থেকেই অরুণ দাদার সাথে 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 আছে। কি জানি ভাই, সন্দেহ তো আমার অবিনাশ কাকু কি হচ্ছে। কোন নাটকের অংশ হয়েছে বিক্রম কে জানে। যদি কোনো নাটক করে থাকে এবং মিথ্যে অভিযোগ দেয়, তাহলে গ্রামবাসীরা অবিলাস কাকুকে ছাড়বে না, এটা তুমি মিলিয়ে নিও। গ্রামবাসীরা কি? আমি তো নিজেই ছাড়বো না। আরে অরুণ দাদা কত ভালো একজন মানুষ, সবাইকে কত সাহায্য করে। তাদের মতো সুখী পরিবার এই গ্রামে আর একটিও নেই। তাদের পরিবারকে নষ্ট করবার চিন্তা ভাবনা যারা করবে তাদেরকে আমরাও ছাড়বো না। আগে প্রকাশ হতে দাও কে সত্য কথা বলছে, অবিলাস কাকু নাকি অরুণ দাদা। তারপর বোঝাপড়া করা যাবে যে এ কাজ কারুর যে কাজ করুক না কেন তাকে কঠিন শাস্তি পেতে হবে, সেটা অরুণ দাদা হোক বা অবিলাস কাকু হোক। হ্যাঁ, আমি বারবার করে তোমাকে বলছি, এমন ধরনের অন্যায় কাজ তুমি করো না। তুমি আমার কথাগুলো শোনোনি, এখন বুঝতে পারলে তো ফেঁসে যেতে কেমন লাগে। আহা গিন্নি, চুপ করো তো। তুমি এমনিতেই আমার মাথা গরম হয়ে আছে, আর তুমি এদিকে ঝগড়াঝাটি করে চলেছো বলি হয়েছেটা কি? আমি যদি এই কাজটা করি তাতে তোমার এত কিসের সমস্যা? সমস্যা নেই মানে? যদি তুমি এই কাজ করে ধরা পড়ে যাও তাহলে গ্রামবাসীরা তোমাকে গ্রাম ছাড়া করবে। তারপর এই বৃদ্ধ বয়সে পথে পথে ঘুরে বেড়াবো নাকি আমি? যদি তুমি ঘুরে বেড়াতে না চাও তাহলে তুমি এই গ্রামেই থেকে যেও। আমি চলে যাবো। এবার খুশি তো তুমি? বাহ বাহ, নিজের সংসারকে নিজের হাতে নষ্ট করতে কত ইচ্ছা তোমার। আমি তোমাকে আবারও বলে রাখি, এই সব কাজ থেকে বেরিয়ে এসো। এসব অন্যায় কাজ করা উচিত হবে না। অরুণ ভালো ছেলে, অরুণের এমন ক্ষতি তুমি করবে কেন? হ্যাঁ, ভালো ছেলে না ছাই, ভালো ছেলে হলে আমার মুখে মুখে তর্ক করতে পারে? যখনই দেখা হয় তখনই আমার মুখে মুখে তর্ক করে। ব্যাটার তর্ক আমি বের করছি। এই আমি বলে দিলাম, যদি তুমি এই অন্যায় কাজ করে ধরা পড়ো তাহলে তোমার সাথে আমি নেই। আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কেন যে শুধু শুধু এমন করছো গিন্নি, আমি কিছুই বুঝতে পারি না। ঝগড়া না করতে পারলে তোমার পেটের ভাত হজম হয় না। আমি ক্ষতি করছি অন্য একজনের, ঝগড়া করছে ও। যত সব। দেখেছো ভাই, আমি তোমাকে বলেছিলাম না এসব কিছুই সাজানো নাটক। অবিলাস কাকু অরুণকে ফাঁসানোর জন্য এসব করেছিল। আমি নিশ্চিত বিক্রমকে হাত করে নিয়েছে অবিনাশ কাকু, তাই বিক্রম এমন ধরনের কথা বলতে বাধ্য হয়েছে।
ঠিক কথাই বলেছো ভাই। সত্য কখনো চাপা থাকে না। সত্য যে করি হোক প্রকাশ পাবেই পাবে, এবং যারা মিথ্যেবাদী এবং দুষ্কৃতিকারী তাদের শাস্তি অবশ্যই হবে। আর কটা দিন যাক না, গ্রাম পঞ্চায়েত নাকি সতর্কবার্তা দিয়েছে অবিলাস কাকুকে, যদি উপযুক্ত প্রমাণ তারা জোগাড় করতে না পারে তাহলে গ্রাম পঞ্চায়েত মিথ্যে অভিযোগ করবার কারণে অবিলাস কাকুকে আটক করবে। আমার তো মনে হয় না আসল প্রমাণ সে জোগাড় করতে পারবে। তার মানে এটা তুমি ধরে রাখো, গ্রাম পঞ্চায়েতের হাতে এবার অবিনাশ কাকু আটক হবেই হবে। আমার তো ভালোই লাগছে গো, এমন ভাবে নাটক করলো যে পুরো গ্রামের কেউ বুঝতে পারলো না। এমন নাটক না করে নাটকের বই তো লিখতে পারতো, তাহলে অবিনাশ কাকুর ভালো উপার্জন হতো। তুমি এটা ঠিক বলেছো ভাই। অবিলাস কাকু একটা মানুষ বটে, এমন ভাবে কাহিনী সাজিয়েছে যে আমরা কেউ ধরতেই পারলাম না এসব মিথ্যে কাহিনী। অন্যদিকে এই মিথ্যে কাহিনীর কারণে অরুণ দাদা অসুস্থ হয়ে পড়েছে। যাক না, আর কয়েকটা দিন যাক, অবিলাস কাকু বুঝবে মজা। গ্রামবাসীদের রোষের মুখে তো আর এখন পড়েনি, যখন পড়বে তখন মুখ দেখতেও লজ্জা পাবে। তখন নতুন জামাইয়ের মতো রুমাল মুখে দিয়েও চলতে হবে। যত সব নতুন জামাইয়ের মতো আদর যত্ন পাবে গ্রামবাসীদের কাছ থেকে, এমন আদর যত্ন পাবে কোনোদিন আর পেতে যাবে না। কি অবস্থা এখন ডাক্তার বাবু? অরুণ সুস্থ হয়ে যাবে তো? হ্যাঁ, সুস্থ তো হবে, একটু সময় লাগবে। বেশি আঘাত পেয়েছো তো, এই কারণে একটু সমস্যা হচ্ছে। আপনি চিন্তা করবেন না। না না ডাক্তার বাবু, ওর অবস্থা দেখে তো একটু অসুস্থ বলে মনে হচ্ছে না। ওর অবস্থা দেখে তো বেশি অসুস্থ মনে হচ্ছে। আমার তো মনে হচ্ছে ওর অবস্থা একটুও ভালো নয়। দেখুন, সমস্ত রোগীদের পরিবারকে আমাদের এমন ধরনের কথাই বলতে হয়। তবে সত্যি বলতে আপনার স্বামীর অবস্থা আসলেই খারাপ। এই অবস্থায় ওকে একদম কাজবাজ করতে দেবেন না। না না ডাক্তার বাবু, ওর কোনো কাজ করতে হবে না, ও শুধু ভালো হয়ে যাক। আমি সারা জীবন ওকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো। আর হ্যাঁ, আরেকটা কথা, অরুণ বাবুকে একদম কোনো কিছু নিয়ে মানসিক চাপ দেবেন না। দুঃখ কষ্ট এসব থেকে দূরে রাখবেন, দেখবেন অরুণ বাবু যেন দুশ্চিন্তা থেকে দূরে থাকে। ঠিক আছে ডাক্তার বাবু, হ্যাঁ আমি এই সব কিছুর খেয়াল রাখবো। আপনি ওষুধগুলো একটু লিখে দিন। অবশ্যই অবশ্যই, তবে ওষুধ খেয়ে কিন্তু এই অবস্থা ভালো হওয়া যাবে না। আপনাকে যা বলেছি তা কিন্তু অক্ষরে অক্ষরে পালন করতে হবে, না হলে এই ওষুধে কোনো কাজ হবে না। ঠিক আছে ডাক্তার বাবু, আমি এই সব কিছুই শুনবো। যদি অবস্থা আরো বেশি খারাপ হয় তবে আমি আপনার কাছে আবার নিয়ে আসবো। নিয়ে আসতে হবে না, আমি নিজে গিয়েই আপনার বাড়িতে এনাকে দেখে আসব। এই অবস্থায় এনাকে নিয়ে এত ছোটাছুটি করা শরীরের জন্য ভালো হবে না। হ্যাঁ, ঠিক আছে বাবু, তাহলে তো আরো ভালো। আপনি আমার কাজ অনেকটা সহজ করে দিয়েছেন। আপনি সময় করে একটু দেখে আসবেন ওকে। আমি ওকে একদম সুস্থ মতোই রাখবো। অভিলাষ কাকু, ও কাকু, আপনি কোথায়? বেরিয়ে আসুন, আপনার সাথে আজকে বোঝাপড়া করে তারপরেই আমি যাব। কি হলো কি? হ্যাঁ, এভাবে লোকজন নিয়ে এসে আবার উঠানে দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি করছো কেন? এটা ভদ্রলোকের বাড়ি। এই ভদ্রলোক? আপনি নিজেকে ভদ্রলোক বলে দাবি করছেন? ছি, আপনার তো লজ্জা হওয়া উচিত। এত বড় একটা নাটক করলেন, মানুষটার নামে মিথ্যা অভিযোগ দিলেন, অথচ আপনি নিজেকে ভদ্রলোক বলে দাবি করছেন। চুপ কর, ছোট মুখে এত বড় বড় কথা বলছো। যে ঘরে এসেছো কিসের জন্য সেটা বলো। আপনার মুখের ওপরে কাগজ ছুঁড়ে মারতে এসেছি এখানে। আপনি আমাদের সুখের সংসারটাকে একেবারে তছনছ করে দিয়েছেন। কি যে লাভ পেলেন কে জানে। এই নিন আপনার জমির কাগজ। সরকার কর্তৃক মালিকানা নির্বাচনে আমাদের নাম এসেছে। এখন এই কাগজ নিয়ে আপনি আপনার দিবা স্বপ্ন বন্ধ করুন। দেখুন কাকু, আপনি এ গ্রামের একজন সম্মানীয় ব্যক্তি। বয়সে প্রবীণ হওয়ার কারণে আপনাকে আমরা কোনো শাস্তি দিচ্ছি না। তবে এর পরেও যদি আপনি আর কোনো ধরনের খারাপ কাজ করেছেন না, তবে আপনাকে আমি কথা দিচ্ছি গ্রামবাসীরা আপনাকে আদর যত্ন ভালোভাবেই করবে। এরপর যদি আর একটা বার দেখেছি আপনি আমাদের পরিবারের পেছনে লেগেছেন, তবে আর কেউ নয়, আমি নিজেই আপনাকে শাস্তি দেব। কি বলছো তোমরা? এসব কাগজপত্র ভুয়ো। এই ভুয়ো কাগজের কারণেই তো এতদিন জমির মালিকানা ওরা পেয়েছিল। আপনি আবার ভুয়া বলছেন? এবার কিন্তু আমি জমির মালিকানা নির্বাচন করতে সরকারের কাছে যাব না, আপনাকে নিয়ে যাব। তারপর সরকার আপনাকে উত্তম মধ্যম দেবে। আমরা যা বলেছি সেটা আপনি মাথায় রাখবেন। বুড়ো হয়েছে, এখনো রং তামাশা যায়নি যত সব। কি হলো গিন্নি? বুড়ো বয়সে তুমি আবার কি শুরু করলে? এখনো কি আমাদের আগের বয়স আছে? এখনো তুমি রাগ করে বাপের বাড়ি চলে যাচ্ছ? একদম একদম উল্টোপাল্টা কথা বলবে না।
আমি এবার মোটেও রাগ করে বাবার বাড়ি চলে যাচ্ছি না। চিরজীবনের জন্য এই বাড়ি ছেড়ে, এই সংসার ছেড়ে চলে যাচ্ছি। তোমার কারণে এই বুড়ো বয়সেও আমাকে সংসার ছাড়তে হবে, সেটা আমি কোনোদিন কল্পনা করিনি। এভাবে বলো না গিন্নি, আমি তো বললাম আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন আমি এমন ধরনের কাজ করব না। আমার একটা সুযোগ দাও। একদম নয়, তোমাকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না। আমি বারবার তোমাকে সতর্ক করেছি, তবু তুমি আমার কোনো কথাই শোনোনি। এখন তোমার কারণে আমি এই গ্রামে মুখ দেখাতে পারছি না। গ্রামের সবাই আমাকে কথা শোনাচ্ছে। আমি এই লজ্জা নিয়ে এখানে আর থাকতে পারবো না। কিন্তু তুমি যদি চলে যাও তাহলে এই বৃদ্ধ বয়সে আমার কি হবে বলো তো? আমি কাকে নিয়ে থাকবো? কেন? এই যে বৃদ্ধ বয়সে তুমি অন্যায় কাজগুলো করে বেড়াচ্ছ, সেই অন্যায় কাজগুলোকে নিয়ে থাকবে? তোমার দিন একদম ভালোভাবেই কেটে যাবে, কেউ আর তোমাকে কোনো বারণ করবে না। না গিন্নি, তুমি আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া অসহায়, আমি তো তোমাকে ছাড়া মরেই যাব। মরে যাও, তোমার মতো মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি যদি পারতাম না তাহলে নিজে হাতে তোমাকে খুন করতাম। আমাকে আটকানোর চেষ্টা করো না, আমি তোমার বাড়িতে আর থাকবো না। কি তোমরা সবাই আমার বাড়িতে এসে ভিড় জমিয়েছো কেন? আমি 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 সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি গো। আমরা জানি দাদা, তুমি কিচ্ছু করনি, তুমি কিছু করতেই পারো না। তোমার মতো এমন একটা ভালো মানুষ এই গ্রামে আর একটাও খুঁজে পাওয়া যাবে না। তাহলে হঠাৎ করে তোমরা আমার বাড়িতে আমরা এসেছি তোমাকে ভরসা দিতে, আর আমরা তোমার পাশে আছি দাদা। তুমি ভেঙে পড়ো না। যদি কখনো কোনো প্রয়োজন পড়ে তাহলে আমাদেরকে বলবে, আমরা অবশ্যই তোমাকে সাহায্য করব। তোমরাই আমার আসল বন্ধু বান্ধব গো। ছোটবেলা থেকে যাকে বন্ধু হিসেবে মেনে এসেছি, বড় হয়ে সেই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো, অথচ তোমরা গ্রামের সাধারণ মানুষ হয়েও আমার পাশে দাঁড়াচ্ছ। সবাই যে বন্ধুর মতো বন্ধু হতে পারবে এমন কোনো কথা নেই দাদা। আমরা তোমার বন্ধু না হলেও সারা জীবন তোমাকে সম্মান করেছি, শুধুমাত্র তোমার সততার কারণে। আমি তোমাদের কথা দিচ্ছি, আমি সারা জীবন এমন সততার পথেই থাকব, তোমাদের নিয়েই থাকব। এই গ্রামের কারোর কোনো ক্ষতি করব না আমি। আমরা তো জানি তুমি কারোর কোনো ক্ষতি করবে না। তোমাদের দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমাদের এত এত টাকা পয়সা থাকতেও আমরা একটা সুখের সংসার করতে পারি না, অথচ তুমি তোমার পরিবারের অল্প টাকা পয়সা থাকলেও সুখের অভাব নেই। ধন্যবাদ গো তোমাদেরকে, আমি মন থেকে ধন্যবাদ জানাই। তোমরা আজকে পাশে না থাকলে আমি হয়তো এই ভরসাটুকু পেতাম না। আমি আবার আগের মতো জীবনযাপন শুরু করব। নিশ্চয়ই দাদা, তুমি যদি কোনো বিপদে পড়ো তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে, আমরা সেই বিপদ থেকে তোমাকে রক্ষা করব। আর বৌদি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি না থাকলে হয়তো দাদা বিপদ থেকে এত তাড়াতাড়ি মুক্তি পেত না। অবশেষে আমরা সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে আবার সুখের সংসারে পা রাখতে পেরেছি। এবারে আমি তোমাকে কথা দিচ্ছি, আমাদের পরিবারে যে ভাঙন ধরাতে আসবে তাকে আমি কোনোভাবেই ছাড় দেব না। আমিও তোমাকে কথা দিচ্ছি গিন্নি, আমাদের সুখে যে ব্যাঘাত ঘটাতে আসবে, এবার আমি আর কোনো ভয় না পেয়ে সবার সাথে মোকাবিলা করব। এবার সম্পূর্ণ গ্রামবাসী আমাদের সাথেই আছে। দেখেছিস গুড়িয়া, আমি তোকে বলেছিলাম না, বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তারপর আবার আমাদের মাঝে ফিরে আসবে। আমাদের মাঝে ফিরে এসে আমাদের সাথে খেলাধুলা করবে। হ্যাঁ গো দাদা, আমি তো জানি তুই কখনোই আমাকে মিথ্যে কথা বলিস না। এবারও মিথ্যে কথা বলিসনি। বাবা সত্যিই সুস্থ হয়ে গেছে, সমস্ত বাধা বিপদ কেটে গেছে। আবার আমরা একসাথে আনন্দে দিন কাটাতে পারছি। তুমি দেখো বাবা, আমি বড় হয়ে পুলিশ হব। পুলিশ হয়ে তোমার উপরে যারা অন্যায় অত্যাচার করেছিল তাদেরকে ধরে জেলে ভরে রাখবো। শোনো পাগল ছেলে মেয়েদের কথা, আরে আমার তো সেটাই স্বপ্ন রে। সেই কারণেই তো তোদেরকে আমি পড়ালেখা শেখাচ্ছি। এ গ্রামের কেউ তাদের সন্তানদের এত ভালোভাবে পড়ালেখা শেখায় না। আমরা বড় হয়ে তোমার মুখ সত্যি উজ্জ্বল করব। আমি আর দাদা মিলে তোমাদের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেব। এখন যেমন আমাদের একটা সুখী পরিবার আছে, তখন আমরা আরো সুখে থাকবো।